যারা এই গণঅভ্যুত্থান সম্মুখ সারিতে দেখেছে, ডান পাশ থেকে মৃত্যু হয়েছে, বাম পাশ থেকে মৃত্যু হয়েছে, সামনে থেকে মৃত্যু হয়েছে, পেছন থেকে মৃত্যু হয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে আমরা কিছু মানুষ সেখান থেকে বেঁচে গিয়েছি, কিংবা আপনারা সেখান থেকে বেঁচে গিয়েছেন। আমরা কিন্তু কোনোদিনই খুব আনন্দের সাথে বাঁচতে পারবো ব্যাপারটা তা না। আমাদেরকে ছেড়ে অনেকেই চলে গিয়েছে। আমরা বেঁচে আছি এই বাংলাদেশের সাথে। আমি রাজশাহীতে ছিলাম, আমার ইনস্টিটিউশন ছিল ঢাকাতে। যেদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার শেষ হয়েছে, সেদিন বিকেলে আপনারা যান রাজশাহী থেকে ঢাকায়, আর আমি আসছি ঢাকা থেকে রাজশাহীতে। আমার ইমিডিয়েট যিনি আমার ভাই, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, উনি ভরসা রাখতে পারেননি যে আমি ওইখানে থেকে আসলেই যথাযথভাবে পড়াশোনাটা করব। যার ফলশ্রুতিতে আগ্রহের সাথে উনি আমাকে যেদিন পরীক্ষা শেষ হয়েছে রাজশাহীতে নিয়ে এসেছে। এডমিশনের প্রথম 3 থেকে 4 মাস আমি রাজশাহীতে কাটিয়েছি। এই লোকনাথ স্কুলে ক্লাস করেছি। এই রাজশাহী আমার স্মৃতি একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেটা হয়তো অনেকেই জানেন না। মনে রাখবেন, ইনস্টিটিউশন কিংবা জায়গা কখনো কাউকে তার গন্তব্য পৌঁছাতে পারে না যদি না তার নিজের সদিচ্ছা থাকে। আমি ঢাকা থেকে রাজশাহীতে এসেছি, প্রথম সময়টা আমি এখানে কাটিয়েছি। এরপর আবার ঢাকায় ফিরে গিয়ে ঢাকায় কিছু সময় থেকে এডমিশন টেস্ট দিয়েছি। শুধুমাত্র একটা পরীক্ষাই দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এছাড়া আর কোথাও পরীক্ষা দেওয়া হয়নি। পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু বিগত দীর্ঘ দুঃশাসনে প্রতিটা বিশ্ববিদ্যালয়কে দাসত্বের কারখানায় রূপান্তরিত ফ্যাসিস্ট এমন ভাবে করে নিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ে একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন চান্স পেত, তাকে রাত 10টা-11টার দিকে গেস্ট রুম গভর্নমেন্ট কালচারের নামে তাকে নিয়ে সেখানে হাজির করা হতো। তাকে জিজ্ঞাসা করা হতো বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো। তাকে যখন জিজ্ঞাসা করা হতো, তার বন্ধু বান্ধবের সামনে তাকে বলছো তুমি নাচো, তুমি তাকে গালি দাও, যত নিকৃষ্টপনা চর্চা প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো বিগত ফ্যাসিস্ট আমলে হয়েছে। রাত 10টা-11টার পরে গেস্ট রুম শেষ হওয়ার পরে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে বলা হতো যে যাও বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অঞ্চল তোমরা চিনে আসো। এই রাতে আর বিশ্ববিদ্যালয় হলগুলোতে অবস্থান করতে পারবে না। এই শিক্ষার্থীরা গিয়ে গিয়ে মেয়েদের হলের সামনে গান গাইতো। আবার কেউ কেউ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যেত। ফজরের সময় যখন হতো স্টুডেন্টরা রুমে ফিরত, রুমে ফেরার পরে পরের দিন তার পরীক্ষা থাকতো, সকাল 8টায় তার ক্লাস থাকতো, সকাল 8টার ক্লাসে গিয়ে সে ঘুমাতো। পরীক্ষা থাকলে সেই পরীক্ষাগুলো যথাযথভাবে দিতে পারতো না। আর আমি বলে থাকি, একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, সে যদি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট যদি সে ধরে রাখতে পারে, সেই স্টুডেন্ট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যত ভালো রেজাল্টই করুক না কেন, বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আর তার পক্ষে রেজাল্ট তোলা সম্ভব হতো না। যার ফলশ্রুতিতে অসংখ্য অগণিত স্টুডেন্ট তার ডিপার্টমেন্টাল পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। সেই মুহূর্তে আমি যখন হলে উঠেছি, আমি তো ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন টেস্টের ক্লাস নেই ইউসিসির হেড অফিসে, যার ফলশ্রুতিতে আমি 6 মাস পরে হলে উঠেছি। আমাকে যিনি গেস্ট রুম নিয়ে গেলে, 6 মাস আগে আমার বন্ধুরা হলে উঠছে, এখন এরা সিনিয়র হয়ে গেছে, এখন এরা আমার গেস্ট রুমে নিয়ে গেছে। গেস্ট রুমে নিয়ে এমন পরিবার থেকে বেড়ে উঠেছে, আপনারা এমন পরিবার থেকে বেড়ে উঠেছেন, গালাগালিজ কিংবা নানান ধরনের যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, এগুলো শুনে আমরা অভ্যস্ত না। যখন আমি ওই রুমে গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম আমি কোন ফ্যামিলিতে থাকি কিংবা আমি কোন পরিবেশে থাকতাম। আমি তো হলে উঠেছি শুধুমাত্র আমার সার্কেল বাড়ানোর জন্য, কমিউনিকেশনটা বিল্ড আপ করবার জন্য। তাহলে আমি এই পরিবেশে কিভাবে এখানে থাকবো? ঠিক 3 দিন পরে
আমি হল ছেড়ে দিলাম। হল ছেড়ে দিয়ে এসে সিদ্ধান্ত নিলাম, এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে এই ক্যাম্পাসকে, এই বাংলাদেশকে, প্রতিষ্ঠানকে যদি মুক্ত করা না যায়, তাহলে তো বিশ্ববিদ্যালয় বলে এটা তো বিশ্ববিদ্যালয় হতে পারে না। এটা একটা বড় সড় রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা তো বিশ্ববিদ্যালয় না, যেখানে রাজনৈতিক অপসংস্কৃতি। আমরা ফ্যাসিস্টের আমল থেকে লড়াই করেছি। আমি আবারও বলছি, একটাই স্বপ্ন, ফেয়ার এন্ড প্রিন্সিপাল পলিটিক্যাল কালচার। আমরা চাই আপনারা পড়াশোনা করবেন, আপনার এই বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে বসে আছে বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ এমপি, ভবিষ্যৎ সকল ঘরানার বিশেষ ক্যাডারবৃন্দ এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের বাংলাদেশের মানুষগুলো, ভবিষ্যৎ বাংলাদেশ এখানে বসে আছে। আজ থেকে 20 বছর পরে আমাদের বয়স যখন আপনাদের থেকে 10 বছর ডিফারেন্স হয়ে যাবে, তখন এই তেজটা আপনাদের মধ্যে আমরা দেখতে চাই। কি পারবেন না? আরে আপনারাই তো বাংলাদেশ নাকি? রাজশাহী, রাবি, ঢাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরো অন্যান্য ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে কোন ইউনিভার্সিটি হেরান কোন অংশে কম নয়। প্রত্যেকটার পার্সোনালি, প্রত্যেকটারই নিজস্বতা আছে, প্রত্যেকটাই পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকে আপনি কতটা নিতে পারলেন সেটা ম্যাটার করে। ইনস্টিটিউশন কোন মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন বানাতে পারে না। সুতরাং আপনাদের আজ থেকে স্বপ্ন হবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দেবেন, যেখানে আপনার চান্স হবে সেখানে আপনি পড়বেন, প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বের উঠবেন। এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যে কোনো মুহূর্তে অস্ত্র হাতে নেওয়ার মানসিকতাও থাকতে হবে, যেটা আমার 24-এর গণঅভ্যুত্থান ছিল। যারা চান্স পেয়েছেন অবশ্যই এবছর শিক্ষক হিসেবে অ্যাডমিশন টেস্টে ক্লাস নেবেন এবং সকলকে বলছি, ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রেখে আমি চাই আপনারা সবাই ঢাকা সকল বিশ্ববিদ্যালয়ে যে যেখানে আছে ওখানকার টিচার হন। কারণ আমাদের যথাযথ শিক্ষকের অনেক সংকট। বিগত 17 বছর আওয়ামী ধর্ম ছাড়া কোন ব্যক্তিকে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রদান করা হয় নাই। সেই গ্যাপকে পূরণ করতে হবে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন, বিগত 17 বছর আওয়ামী ধর্ম ছাড়া কোন পুলিশ নিয়োগ হয়েছে? কোন জায়গায় কোন নিয়োগ হয়েছে? আজকে এই সরকার 17 বছর পরে, সরকার গঠনের পরে এই অসহযোগিতাগুলো কি এখনো বিদ্যমান আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু তার সদিচ্ছা আছে। আমরা আশা করি সামনে ভালো কিছু হবে। রাজশাহী, প্রিয় রাজশাহী, তোমাকে আমার খুব পছন্দ, কারণ আমার জীবনের বুঝ হওয়ার সচেতনতাটুকু আমি এখানে করে দিয়েছি।